শুভ সন্ধ্যা। সবথেকে আগে মন্দির কর্তৃপক্ষ, চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির সোসাইটি কর্তৃপক্ষকে, বিশেষ করে ডক্টর প্রদীপ মজুমদারকে এবং আমাদের অনিতা হালদার দিদিকে আমরা অকুণ্ঠ ধন্যবাদ জানাবো এইরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমরা দুটি দলই, যাপনচিত্র এবং যুগলবন্দি। আমাদের আজকে দুটি শ্রুতি নাটক আছে আর একটি ছোট নাটক আছে, নাটিকা বললেই ভালো। এই শ্রুতি নাটক ব্যাপারটার অবশ্য এটাকে আমি বলি শ্রুতি গল্প। এটা সম্বন্ধে আমি একটা ক্লিপিং আপনাদের শোনাবো। উনি ফোনে পাঠিয়েছেন, আর প্রায় 88 বছর বয়স হয়েছে, অসুস্থ, তো গলা একটু কেঁপেছে, একটু মন দিয়ে শুনবেন। নয়াদিল্লি নিবাসী লীলাশিস ঘোষ দস্তিদার একজন সাহিত্যসেবী মানুষ। তারই সংগঠন যুগলবন্দি এবার এক শ্রুতি গল্পের অনুষ্ঠান করতে চলেছে। সংলাপ নির্ভর গল্প নিয়ে এই অনুষ্ঠান। এটি আমার মনে হয় খুব আকর্ষণীয় হবে। আমি তার এই উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি, আর উদ্যোক্তা যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি যাকে সাহিত্যগুরু মনে করি, শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যাকে বলা হয়, যার সম্বন্ধে যিনি সংলাপ দিয়ে একটা উপন্যাস দাঁড় করিয়ে দিতে পারেন, উনি কিছু বছর আগে একটা ধারা চালু করেন, সংলাপ সাজিয়ে লেখা গল্প। এইটে অনেক দিন আগে, আজ থেকে বছর 20 আগে, আমরা দিল্লি বইমেলায় আমি তরিদ্দা গল্প পড়ছিলাম। তখন তরিদ্দার গল্পটা কেউ শোনেনি চট করে মন দিয়ে, কিন্তু আমি যখন গল্প পড়ছিলাম আমার শক্তিপদর জমি, আমি খুব নাটকীয়ভাবে কতগুলো সংলাপ বলেছিলাম এবং সেইটা লোকেরা মন দিয়ে শুনছিল দেখে তরিদ্দার মনে হয়েছিল যে গল্পকে যদি নাটকের আকারে একটু নাটকীয়তা দিয়ে পেশ করা হয়, তাহলে আজকের দিনেও লোকে গল্প শুনবে। তো আমাদের আসল উদ্দেশ্য কিন্তু সাহিত্য পেশ করা, কারণ আজকের দিনে সংস্কৃতির দরবারে যদি দেখা যায়, সাহিত্য হয়ে গেছে দুয়োরানি। আমি একজন বিখ্যাত মানে তিনি আমাকে ভাইয়ের মতোই ভালোবাসেন, তিনি আমাকে বললেন, রতন থিয়ামের নাটক দেখেছো? আমি বললাম, না দাদা, কিন্তু বিশেষত্বটা কি? নাম তো খুব শুনেছি। বলে, আরে ওর নাটকে সব আসছে, সবার একসঙ্গে সব পাগুলো পড়ছে, সেই একটা বিস্ময়কর দৃশ্য। আমরা কিন্তু ছোটোবেলা থেকে জেনে এসেছি সিনেমা মানে হচ্ছে বই, নাটক নভেল এটাও হচ্ছে বই। তার কারণ এগুলো সব সাহিত্য নির্ভর। তো সাহিত্যকে বাদ দিয়ে তো শুধু পরিবেশনা চলতে পারে না। আপনি যতই নাটকীয়তা আনুন, যতই সিনেমাটোগ্রাফি আনুন, আদতে যেটা আপনি বলছেন, যেটা ঋতুপর্ণ ঘোষ নিজের সম্বন্ধে বলতেন যে আই এম এ স্টোরি টেলার, আমার সিনেমা করার আসল উদ্দেশ্য একটা গল্প বলা। তো আমরাও আসলে কিন্তু আপনার সামনে গল্প পেশ করব, কিন্তু সেইটাকে সংলাপ সাজিয়ে অন্য কোনো বাহুল্য না রেখে আর একটু আধটু স্পাইসি করার চেষ্টা করে, যাতে লোকে বিরক্ত হয়ে উঠে না যায় বা মোবাইলে যেন কথা না বলে। এখন এইটা একটা বিরাট রোগ, সবাই মোবাইল দেখে অথবা কথা বলে। আমি শুরু করছি প্রথাগতভাবে একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে। গাইবে নন্দিনী ঘোষ দস্তিদার। ওই কালীবাড়িরই প্রোডাক্ট বলা যেতে পারে। এইখানে থেকেই ও ছোটোবেলা থেকে সব অনুষ্ঠানে পুরস্কার পেয়েছে, বোধহয় কখনো দ্বিতীয় হয়নি। আর কালীবাড়ির প্রোডাক্ট বলে ও কালীবাড়িতে এসে কিন্তু মাঝে মধ্যেই মাকে গান শুনিয়ে যায়। মা কালী, মা বলতে আমরা মাকে বোঝাচ্ছি। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও মোর ভালোবাসার ধন। তোমায় নতুন করে পাবো বলে, দেখা দেবে বলে তুমি যে আদর্শ ও মোর ভালোবাসা
নতুন করে পাবো বলে, ওগো তুমি আমার নয়ারালের, তুমি আমার চিরকালের ক্ষণকালের লীলার স্রোতে হয় যে নিমগ্ন ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে, আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন, তোমার শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে, শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে, ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহে রোদন, ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। ধন্যবাদ। আমার গত বছর কলকাতা বইমেলায় একটি গল্প সংকলন বেরিয়েছিল, জাদু শহরের টান। তাতেই এই সংলাপ সাজিয়ে লেখা যে গল্পগুলি, তার অনেকগুলি গুরুদেবের ধারণা নাকি খুবই ভালো হয়েছে। যাই হোক, সেগুলি সব এই বইটিতে রয়েছে, জাদু শহরের টান। আমরা তার থেকে একটি পড়ছি, বাসন্তিকা। আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই বিশ্বভারতীতে পড়েছি। আমি পড়েছি শ্রেণীকেতনে, কৃষিবিদ্যা। তার একটা বিশেষ ব্যাপার আছে, কারণ রবীন্দ্রনাথকে আপনারা সবাই নানাভাবে জানেন, আমরা জেনেছি একটু বিশেষভাবে। কারণ রবীন্দ্রনাথ নিজের জ্যেষ্ঠ পুত্র, বন্ধুপুত্র সন্তোষ মজুমদার, এবং যেটা মানুষ কিছুতেই করে না, নগেন গাঙ্গুলি ওনার কনিষ্ঠ জামাতা। এই তিনজনকে তখনকার দিনে 1906, তখন আমাদের দেশে লোকে বড় লোকের ছেলেরা পড়তে যেত কি ব্যারিস্টারি অথবা আইসিএস, সিভিল সার্ভিস। সেই সময় রবীন্দ্রনাথ সাধারণ লোক নন, তার মেজদা কিন্তু আমাদের দেশের প্রথম সিভিল সার্ভেন্ট। আর সব কিছু ঠিক চললে তার পছন্দ মনোনীতা পাত্রীর সঙ্গে হয়তো রবীন্দ্রনাথের বিয়ে হতো, এক মারাঠি কন্যার সঙ্গে। সে গল্প কখনো করা যাবে। তো রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথ যার মেজদা জ্ঞানদা নন্দিনী প্রথম, যিনি কালাপানি পেরোলেন। আপনারা বাঙালি মহিলারা যে ব্লাউজ পরছেন, যেভাবে শাড়ি পরছেন, সেটা কিন্তু জ্ঞানদা দিদির, জ্ঞানদা নন্দিনীর ডিজাইন করা। সেই রবীন্দ্রনাথ 1906 নিজের ছেলে, বন্ধুপুত্র, জামাতা এদেরকে পাঠালেন ইলিনয়ে, আমেরিকার, কৃষিবিদ্যা, পশুপালন পড়তে, দুটো। তো শ্রেণীকেতনকে আমি তুলে ধরা আমার একটা উদ্দেশ্য ছিল। এই গল্পটিতে সেইটি রয়েছে, আর অবশ্যই কিছুটা রোম্যান্টিকতা রয়েছে, আর শান্তিনিকেতন রয়েছে। শান্তিনিকেতন আর আরেকটা ব্যাপার আছে, আপনারা জানেন বোধহয় রবীন্দ্রনাথের অনেক গান দিয়েই আমরা রবীন্দ্রনাথকে জানি। তো ওনার 96টা গান আছে বসন্তের উপরে, সবকটা শান্তিনিকেতনে বসে লেখা। কারণ বাংলায় একমাত্র শান্তিনিকেতনেই বসন্ত তার রূপ নিয়ে ধরা দেয়, যে পলাশ, যে শিমুল আমরা জানি। কাজেই সেই জন্যই শান্তিনিকেতন বলতে আমার মাথায় আসে বসন্ত। তো এই গল্পটি তারই ওপরে, আপনারা রসগ্রহণ করতে পারলে আমাদের পরিশ্রম সার্থক। আমার সঙ্গে রয়েছেন অপর্ণা ব্যানার্জি, দিল্লির সুবিখ্যাত একজন নাট্যশিল্পী,
আমরা পড়ছি বাসন্তিকা। হ্যালো। এই হ্যালো বলাটা কেন চালু হয়েছে জানা আছে? ও বাবা, কতদিন পর, কি খবর? খবর ভালোই, বসন্ত শেষ হতে চলল। প্রকৃতির না জীবনের বসন্ত? আপাতত প্রকৃতির কথাই হচ্ছে। জীবনের, হ্যাঁ তা অবশ্যই 40 পেরোলে জীবনের বসন্তকাল পেরিয়ে আসার কথা ভাবা যায়। তখন আর বয়স বোঝাতে এত বসন্ত পার করেছি বলা যাবে না, এত গ্রীষ্ম বা এত শীত পার করেছি বলাই শ্রেয়। সে কি, ওখানে যে বলে লাইফ স্টার্টস অ্যাট 40? আবার দেশের কথায় আছে না, ঠাকুরের গল্পও তো আছে বোধহয়, জীবন আসলে 40 বছরের। এ দেশ এখনো মনে আছে? থাকবে না কেন? হ্যাঁ, যে দেশ থেকে নিয়ে আসা প্রথাগত শিক্ষা আর বিদ্যে ভাঙিয়ে এখানেও যদি কাজ চলে যায়, তার দেশীয় আচার সংস্কৃতি কৃষ্টি বজায় রাখতেই বা দোষ কি? ঠাকুরের 40 বছরের জীবনের গল্পটা কি যেন? আর তার আগে হ্যালো কথাটার ইতিহাস কি? টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেলের বান্ধবী ছিলেন মিস হ্যালো। বেল টেলিফোন চালু করে প্রথম যে শব্দটি বলেন তা ছিল হ্যালো। ব্যাস, ওই চালু হলো কথা শুরুর কায়দা। বাহ, গ্রাহাম বেলকে লোকে মনে না রাখলেও ওর বান্ধবীকে মনে রাখবে। আর ঠাকুরের গল্পটা? ঈশ্বর মানুষ, কুকুর, গাধা ও শকুন এই 4টে প্রাণীর জন্যই জীবন ধার্য করলেন 40 বছরের। মানুষ চালাক, অন্য 3 জনকে বুঝিয়ে সুঝিয়ে তাদের জীবন থেকে 20 বছর করে কেটে নিয়ে নিজের জীবনে যোগ করলো। নিজের 40 আর 3 20 60 যুক্ত হয়ে 100 বছরের আয়ু। মানুষ তো আহ্লাদে আটখানা। ঈশ্বর সব দেখে শুনে মানুষকে বললেন 100 বছর বাঁচো, কিন্তু নিজের 40 ন্যায্য 40 বছরের জীবনের পর প্রথম 20 বছর বাঁচবে গাধার মতো, তার পরের 20 কুকুরের মতো, আর শেষ 20 থাকো শকুনের মতো। সেই থেকে মানুষ 40 বছর অবধি বাঁচে মানুষের মতো, 41 থেকে 60 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, 61 থেকে 80 পর্যন্ত কুকুরের মতো সংসার পাহারা দেয়, আর তারপর শকুনের মতো বসে মৃত্যুর অপেক্ষা। সুন্দর উপমা। তাহলে আমাদের গাধার জীবন চালু হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় আজকাল ওটা জীবনের প্রথম দিকেই কেটে যায়। পড়াশুনো, ক্যারিয়ার, গাধার খাটনি না। সে কি, ক্যারিয়ারই তো সব, যার জন্য সব ত্যাগ করে নিরুদ্দেশ হওয়া যায়, তাই না? ব্যঙ্গ? সে কিভাবে করতে পারি? আমাদের তো ক্যারিয়ার বলে কিছু নেই। ব্যঙ্গ করলে শিয়ালের আঙুর ফল টক বলার মতো হবে না? কেন, সমাজ সেবায় তো দিব্যি ক্যারিয়ার হয়েছে, দেখতেই পাচ্ছি। যা করছি তাতে কি বাড়ি গাড়ি হয় যে একে ক্যারিয়ার বলা চলে? ভারতের 80% এনজিও নাকি কোনো বার্ষিক আয় ব্যয়ের হিসাব দেয় না, অথচ হাজারো কোটি টাকার অনুদান বাগায়। আমাদের সংস্থা এনজিও নয় তো, আমরা কোনো অনুদান পাইও না, নিইও না। হাতের কাজ, কাঁথা স্টিচ বেচে সংসার চলে। এদিকে শুনতে যে পাই কলকাতার বুটিকে রমরমা বিক্রি, পৌষ মেলার স্টলে লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে কেনে। কলকাতার বুটিক আমাদের নয় তো, ত্রিনাদির। আমরা জিনিস সরবরাহ করি মাত্র। আর হাতের কাজের নাম ডাক হলে ভালো নয়। প্রায় 200 মহিলাকে আমরা উপার্জন করার সুযোগ করে দিয়েছি। সংস্থার লাভের টাকায় রূপপুরের 3টে স্কুল চলছে, তার মধ্যে একটা সাঁওতাল মেয়েদের আবাসিক বিদ্যালয়। ফ্যান্টাস্টিক। তা কোপাইয়ের ধারে জমিদার বংশের কন্যার যে পৈতৃক 50 বিঘে ধানি জমি ছিল, সেগুলো কাজে লাগানো হচ্ছে না কেন? অনেকটাই তো কবেই বর্গা হয়ে গেছে। যেটুকু আছে তাতে কিছু ফলের বাগান করেছি, তুঁত চাষ হচ্ছে রেশম উৎপাদনের জন্য। সিল্ক আমাদের কাঁথা স্টিচের কাজেই লেগে যায়। মৌমাছি পালনের জন্য চেষ্টা করছি। ছাগল চাষ করা যায় না? হ্যাঁ, মানে রথী ঠাকুর শ্রীনিকেতনে যমুনাপাড়ি ছাগল এনেছিলেন আশেপাশের গ্রামে বিলি করে উপার্জনের রাস্তা বাড়ানোর জন্য। ছাগল চাষের পরামর্শে কোনো ব্যঙ্গ নেই তো? আমরা অবশ্য ভেবেছি। না না, কোনো ব্যঙ্গ নেই। আমার কলিগ ওয়াল্টার ওদের খামার বাড়িতে এখন ছাগল নিয়ে মেতেছে। ওর বাবাই দেখেন, ও উইকেন্ডে গিয়ে হেল্প করে। ছাগলের মাংস ছাড়া ওই দুধ থেকে চিজ তৈরি হয়, বিশেষ চিজ। আর একটা সর্দার ছেলেকে রেখেছে কাজের জন্য। সর্দার? হ্যাঁ, ওই ইটালির ডেয়ারি ইন্ডাস্ট্রিতে তো হাজার হাজার শিখ কাজ করে।
আমাদের বেলজিয়ামেও ফার্ম জবে আসছে অনেকে। আমাদের বেলজিয়াম? তা বটে, ক্যারিয়ার গড়তে যেখানে মানুষ সব পিছুটান কাটিয়ে ছোটে, সেইটাই তার দেশ হয় বটে। আগেও তো বলেছি, বিশ্বভারতী বা বাংলায়, এমনকি দিল্লিতে পড়ে থাকলেও আমি এই লেভেলের রিসার্চ করার সুযোগ পেতাম না। ইনফ্যাক্ট আমরা যখন দুজনেই কোয়ালিফাই করেছিলাম, দুজনেরই যখন সুযোগ হয়েছিল ইউনিভার্সিটি অফ গেন্টে রিসার্চ করার, আমি ছেড়ে গেলে এসবকে দেখতো। দাদু মুখে বলতো বটে যাও যাও, কিন্তু আমি তো বুঝে গেছিলাম ছেড়ে যাওয়া যাবে না, বাবার শরীর ভালো যাচ্ছিল না। তা হঠাৎ অভাগ আদেশকে মনে করা কেন? এখন বসন্ত। সে তো এদেশে, তাও যেতে বসেছে। ওখানে এখন বরফ না? গতবার দিল্লিতে সেমিনারে গেছিলাম এই সময়, সুরজকুণ্ডের বনে দেখলাম পলাশ আর পলাশ, কিন্তু ফুটছে দোলের অনেক পরে। যাক, তাও পলাশের দরুন দেশের বসন্তের কথা মনে হচ্ছে। ওখানে স্প্রিং মানে ড্যাফোডিল আর টিউলিপ তো? আমার একটা গ্রিন হাউসে দেশ থেকে আনা কটা পলাশ বড় হচ্ছে। আচ্ছা, ওখানে সেগুন বা মেহগনির প্ল্যান্টেশন করে দেখোনি? ভালো রিটার্ন কিন্তু। আমার গ্রিন হাউসে সেগুনও আছে। কে করবে এখানে? না আমাদের গ্রিন হাউস আছে, না করার লোক। কাজু চাষ, কাজুর তো ডিমান্ড আছেই, আর ক্যাশিউ আপেল মানে কাজুর ফেলে দেওয়া ফল দিয়ে ইথানল তৈরি করা যায়। আমি আর ওয়াল্টার একটা পেটেন্ট নিচ্ছি, ক্যাশিউ আপেল থেকে সস্তা ইথানল তৈরি হবে, পেট্রোলের সঙ্গে মেশাবার জন্য সেরা ফুয়েল। আর ভারতেও তো পেট্রোলের সঙ্গে 5% ইথানল মেশাবার পলিসি চালু হয়ে গেছে। দূর থেকে বসে উপদেশ না দিয়ে এসে নিজে করলেই হয়। অবশ্য সংসার ছেড়ে কীভাবেই বা আসা যায়, সে হয়ে গেছে আশা করি। না, তা ওদিকে হয়েছে কি? এই তো 200 জনের সংসার, কম হলো? একজন কম মনে হচ্ছে। তার তো আশ্রমের কাজে অ্যাক্টিভ থাকা উচিত ছিল। কে? ভৌতিক মশাই। সৌতিক? ভৌতিক? সে প্রথমে কিছুদিন উৎসাহ দেখালো, তারপর এদিক ওদিক করা শুরু করলো, টাকা ডোবালো, শেষে গয়া না হাজারিবাগ কোথায় গিয়ে চাকরি করছে। বউ বাচ্চা সমেত একবার এসেছিল, পৌষ মেলায় দেখা হয়েছিল। আচ্ছা, মাঘ মেলা কি এখনো সেরকম আছে? হ্যাঁ আছে। এবার তো আমাদের ফার্মের বাঁধাকপি ফুলকপি কম্পিটিশনে প্রাইজ পেল। স্কুলের বাচ্চারা অনুষ্ঠান করলো, বাল্মীকি প্রতিভা। বাহ! লন্ডনের আশ্রমিক সংঘ গত বছর বাল্মীকি প্রতিভা করেছিল, আমি ডাক পেয়েছিলাম দস্যুর দলে। এবারও বসন্তোৎসবে ডেকেছিল। অনমিত্রাকে মনে আছে তো? ওরাই অর্গানাইজ করে। কি হলো বসন্তোৎসবে? প্রকৃতি শীতের সাজে রয়েছে, তাই বাইরে নয় বড় ড্রয়িং রুমে গান গাওয়া হলো, অনমিত্ররা নাচলো টাচলো। একটা মজার জিনিস নিয়ে আমরা আলোচনা করছিলাম। 19বিংশ শতাব্দীর সেরা নগরী লন্ডনে থেকে বা ইংল্যান্ডের শহরতলিতে থেকেও রবি না তুষারপাতের কোনো বর্ণনা দিয়েছেন, না কান্ট্রি সাইডের, না লন্ডনের আর্কিটেকচার নিয়ে। আর দেখো, পূব বাংলার বর্ষা আর বীরভূমের বসন্ত নিয়ে কত গান লিখে গেছেন। বর্ষার বেশ কিছু গান শান্তিনিকেতনেও বসে লেখা। হ্যাঁ, শ্রীনিকেতনের সুরুলকুঠি বাড়িতে বসেও। শ্রীনিকেতন ভোলনি? অথচ এখানে সেই শেষ কবে এসেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি ছাড়ার বছরখানেক পরে একবারই। মনে মনে তো রোজই যাই, আশ্রমের দরজায় ধাক্কা খেয়ে ফিরে আসি। গুরুদেবকে মানলে ওর টানে যিনি এসে গুরুদেবের আদর্শে সমবায় সংস্থা গড়ে তোলেন, সেই আমাদের ঠাকুরদাকেও তো মানবে। সবাই এসে পৌষ মেলা বসন্তোৎসব দেখে ফুর্তি করে ফিরে গেলে কি করে হবে? আমার প্রয়োজন আছে বলছো? কাহারে জড়াতে চাহে দুটি বাহুলতা, কাহারে কাঁদিয়া বলে যেও না যেও না, কেমনে প্রকাশ করে ব্যাকুল বাসনা, কে শুনেছে বাহুর নীরব আকুলতা? বাহ, কতদিন পর শুনলাম। আচ্ছা, সেই কবিতাটা যেন কি ছিল? ওই 50 ঊর্ধ্বে বনে যাবে। শাস্ত্র পরে শুনো, আগে বলো বসন্তোৎসবে কি গাইলে? ওই সবাই মিলে ওই নীল দিগন্তে, তারপরে বসন্ত ফুল গাঁথলো, এই সব। আর অনমিত্রা সেই কণিকাদির সামনে গাওয়া গানের ব্যাপার ফাঁস করে দেওয়ায় সেটাও শোনাতে হলো। কোনটা যেন? আশ্রম মাঠ থেকে ফুটবল খেলে ফিরবার সময় সঙ্গীত ভবনে ঢুকেছি রিহার্সাল দেখতে। তখন সদ্য এসেছি ইউনিভার্সিটিতে। তো এক দিদি
ওই আজই দক্ষিণ পবনে গাইতে বারবার ভুল করছে শুনে বলে ফেলেছি এই সোজা গানটা গাইতে পারছে না। ব্যাস অনমিত্রার দিদি নিরমিত্রাদি গিয়ে লাগিয়েছে কণিকাদির কানে, সবাইকে শোনাতে হলো। বাঙালের বিপদ। হ্যাঁ, কিন্তু ফল তো ভালোই হয়েছিল। হ্যাঁ তা বটে, কণিকাদি বললেন খুব ভালো হয়েছে, সার্টিফিকেট কোর্স করতেও বললেন, সে আর হলো না। জীবনের স্বাদ অপূর্ণ রাখতে নেই, এখনও হতে পারে। ক্যারিয়ার একটু চোট খেলে খাবে, কিন্তু দক্ষিণ পবনে একবার শোনাও। আগে শাস্ত্র। না না, দক্ষিণ পবনে। আজি দক্ষিণ পবনে দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল আজ দক্ষিণ পবনে। দেখলার নৃত্য চঞ্চল মঞ্জির ধ্বনি, অন্তরে ওঠে রণরণি। দেখলার নৃত্য চঞ্চল মঞ্জির ধ্বনি, অন্তরে ওঠে রণরণি। বিরহ বেবল প্রেত স্পন্দনে, দোলা লাগিল দোলা লাগিল বনে, আজ দক্ষিণ পবনে। মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা, মাধবীলতায় পল্লবে পল্লবে প্রলোভিত কলরবে, মাধবীলতায় প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়, প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়। উৎসব আমন্ত্রণে দোলা লাগিল দোলা লাগিল বনে, আজ দক্ষিণ পবনে। বাহ, চর্চা হচ্ছে মনে হচ্ছে। এবার শাস্ত্র। পঞ্চাশর্থে বনে যাবে, এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। বনে এত বকুল ফোটে, গেয়ে মরে কোকিল পাখি। লতা পাতার অন্তরালে বড় সরস ঢাকাঢাকি। চাঁপার শাখে চাঁদের আলো, সে সৃষ্টিকে কেবল মিছে। এসব যারা বোঝে তারা পঞ্চশতের অনেক নিচে। পঞ্চাশর্থে বনে যাবে, এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। ঘরের মধ্যে বকাবকি, নানান মুখে নানা কথা। হাজার লোকে নজর পারে, একটুকু নাই বিরলতা। সময় অল্প, ফুরায় তাও অরসিকের আনাগোনায়। ঘণ্টা ধরে থাকেন তিনি সৎপ্রসঙ্গ আলোচনায়। হতভাগ্য নবীন যুবা, কাজেই থাকে বনের খোঁজে। ঘরের মধ্যে মুক্তি যে নাই, এ কথা সে বিশেষ বোঝে। পঞ্চাশর্ধে বনে যাবে, এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতে ভালো চলে। আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী। মনের শাস্ত্র শুধরে দিয়ে নতুন বিধি করব জারি। বুড়ো থাকুন ঘরের কোণে, পয়সা করিন করুন জমা। দেখুন বসে বিষয়পত্র, চালান মামলা মকদ্দমা। ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে। রাত্রে জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন ব্রতে। পঞ্চাশর্ধে বনে যাবে, এমন কথা শাস্ত্রে বলে।
আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। চমৎকার, সাধু। আচ্ছা, যে কবি নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখেছেন সেই তিনিই এমন আধুনিক কবিতা লিখেছেন আবার পরে, কি বিবর্তন! আচ্ছা, হঠাৎ দেখা হোক শুনি। অনেক কাজ আছে, শুনতে হলে এখানে এসে কদিন থাকলেই হয়। একটা ছোট গেস্ট হাউস আছে আমাদের। মালকিনের গেস্ট মানে হোস্টের গেস্টকে কি বলবো, ঘোস্ট না ঘেস্ট? পাশ কাটানো কথাবার্তা। ইচ্ছে আছে? কোন পরিচয়ে গিয়ে থাকবো? বীর পুঙ্গবের এত দ্বিধা আগে তো দেখিনি। পরিচয় এত বড় হলো বুঝি? মানে অন্য কারোর তোয়াক্কা না করলেও চলে, কিন্তু এত বড় সংস্থার কর্তৃকে অনেক দিক ভেবেও তো চলতে হয়। বাবা, এত ভাবনা! কোনো প্রজেক্টের কনসালটেন্ট এই পরিচয় যথেষ্ট হতে পারে না, নাকি অজুহাত, বাহানা? কাহিনী, তোমার কাছে আমার পরিচয়টা এখন কি, এইটি জিজ্ঞাস্য। আমি যে কাহিনী 17 বছর আগে ছিলাম, আজও তাই আছি। বাবা চলে যাবার পর থেকে একা এত বড় দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি রণ। তোমার কদিনের সাহচর্যই অনেক হয়ে দাঁড়াবে। তুমি তারপর চলে যাও তোমার ক্যারিয়ার, তোমার যশ, অর্থ, খ্যাতির জগতে। আগে রবীন্দ্রসঙ্গীত বেশি জানতাম না বলে হাসি ঠাট্টা হতো, আমিও অবশ্য তুচ্ছ তাচ্ছিল্য করতাম। একটা গান আশ্রমে বেশি শুনিনি, তোমাদের বাড়িতেই শুনেছি। হালে শুনলাম বনানী ঘোষের গাওয়া। ব্রাহ্মরা না মানলে কি হবে, নির্যশ রাধাকৃষ্ণের উপর লেখা। শোনাই? হ্যাঁ, শোনাও। এখনো তার চোখে দেখিনি, এখনো তার চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি, এখনো তার চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। শুনেছি মূরতি কালো, শুনেছি মূরতি কালো, তারে না দেখা ভালো সখী বলো। আমি জলানিতে যমুনায় যাব কি, এখনো তার চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। শুধু স্বপ্নে এসেছিল সে, নয়ন কোণে এসেছিল সে, শুধু স্বপ্নে এসেছিল সে, নয়ন কোণে এসেছিল সে। সে অবধি সই ভয়ে ভয়ে রই, সে অবধি সই ভয়ে ভয়ে রই, আঁখি মেলিতে ভেবে সারা হই, আঁখি মেলিতে ভেবে সারা হই। কানন পথে যে খুশি সে যায়, কদম তলে যে খুশি সে যায়, কানন পথে যে খুশি সে যায়, কদম তলে যে খুশি সে চায়, সখী বলো আমি আখি তুলে কারো পানে চাবো কি, এখনো তার চোখে দেখিনি,
শুধু বাসি শুনেছি। সাধু, সাধু, তুমি তো অবাক করে দিচ্ছ। ব্যাপার কি? জীবনে নতুন প্রেম এসেছে? প্রেম জেগেছে ঘুম ভেঙে, বসন্ত যে। তোমার ওখানে কি করে? এখন শান্তিশ্রেণী যাওয়া খুব সহজ। বর্ধমান থেকে গুসকরা হয়ে ভেদিয়ার নতুন ব্রিজ দিয়ে 3 ঘন্টায় আনন্দধাম। রাস্তায় বোরো ধান, সর্ষে, আখ, আর তার মাঝে পোস্ত চাষের জমকালো পপি ফুল, পলাশ, শিমুল, অশ্বত্থের কচি পাতা। বর্ণনা শুনে কি হবে? এলেই হয়। শ্রীনিকেতনের বাইরে ক্যানাল পাড়ে চমৎকার সব লজ, হোটেল হয়েছে, আর কাঁসার বাসনে দারুণ বাঙালি খানা। আমাদের কাছেও ভালো থাকার জায়গা আছে, 7 পদের রান্নাও আছে। এবার দেশে এসে দিল্লি থেকেই ফেরত না গিয়ে এদিকে এলেই হলো। যদি বলি সোনাঝুরিতে হাঁটতে যাব? নিশ্চয়, নিশ্চয় যাব। কবে আসছো রনু? এই তো এসে গেছি গেটের বাইরে। কাহিনী, এসে গেছি গেটের বাইরে। তুমি পিছন ফিরলেই দেখতে পাবে। এখানে আমার স্ত্রী সুতপার অনেক ইনপুটস আছে কবিতাগুলিতে, বিশেষ করে নামটিও, নায়িকার নামকরণও তার করা। আর তার তাড়া ছিল, আমি অন্য অনেকগুলোই লিখেছি, সেগুলো নাকি অনেকটাই প্রবন্ধ ঘেঁষা। এইটাতে আমি একটু রোমান্টিকতা আনার চেষ্টা করেছি। আপনারা যারা বয়সে নবীন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরে আমাদের যে শ্রুতি নাটকটি, সেইটি আমাদের অনেকেরই জীবনে হয় সত্য হয়ে গিয়েছে বা সত্য হতে চলেছে। অনেকেই হয়তো এর সঙ্গে কোরিলেট করতে পারবেন। তো আমি একটা উত্তরণের রাস্তা দেখিয়েছি। আমার মনে হয়, আমার গুরুদেবও সেই জন্য আমার প্রশংসা করেন, আমি কখনো কোনো নেগেটিভ জিনিস দেখাই না। আমি চেষ্টা করি সদর্থক কিছু দেখাবার। মানে আমার সীমিত ক্ষমতায় সাহিত্য এগুলোকে বলা হয় জীবনের দর্পণ। এতে জীবন প্রতিফলিত হয়, এবং এই থেকে যদি কেউ জীবনের রসদ খুঁজে পান, তাহলেই সাহিত্যিকের পরিশ্রম সার্থক। তো আমি মনে করি আমার লেখায় যদি 2-3 জনের মধ্যেও কোনো শুভবুদ্ধির আলো জ্বলে, আমার পরিশ্রম সার্থক। যেটি পূর্ব, তার নাম কাছের লোক। হ্যালো, বল সুস্মিতা। অয়ুষ্কান্ত বলেছে ক্লাবে পার্টি দেবে। বেশ, খুশি থাকার কথা। টিটোরা আসছে। হ্যাঁ, আজই ফোন আসার কথা। উইকেন্ডে ফোন করে ওরা। ওদেরও ওয়ার্ক ফ্রম হোম তো ওখানে। হ্যাঁ, ইউকের নতুন মিউট্যান্ট স্ট্রেন ধরা পড়ার পর নতুন করে কড়াকড়ি। আমরা গেছি তো। হ্যাঁ, ব্রাসেলস সুন্দর, তবে আমার বেশি ভালো লেগেছে গেন্ট আর ব্রুজ বলে 2টো পুরনো শহর। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। গেন্ট নিয়ে একটা ইংরেজি কবিতা ছিল তো আমাদের উচ্চ মাধ্যমিকে, রবার্ট ব্রাউনিংয়ের। আচ্ছা, এই শোনো না, ক্লাব থেকে এসে গেছে মনে হচ্ছে, জানিস, সিঁড়িতে পায়ের আওয়াজ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা এলে পার্টি তো হবেই, হবে হবে। বাই 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 বাই। ছুপালু मंदिर मेला देखी छुपा लो ये दिल जुजु जुजु। একই এখানে ঘরে ঢুকতেই সোফার উপর এইটা কি পড়ে? ও, সোয়েটার বুনছো নাতির জন্য? বেশ বেশ, তা বলে এখানে রাখবে? ঘরে ঢুকতে না ঢুকতেই গোছানো শুরু। এত পিটপিটেমি ভালো না। ব্রেকফাস্ট দিচ্ছি, আগে চা খাবে তো নাকি? ও না না, ক্লাবে খেয়েছি। টেনিস খেললে এত খিদে পায় না। চা খাবো, হ্যাঁ, মকাই বাড়ি, ফার্স্ট ক্লাস। আরে তোমার বন্ধুরা, সুস্মিতা, ওর বর, এরা সব ধরেছিল টিটোরা আসছে, পার্টি চাই। লা 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 লা। সবসময় লালা লালা না করে শব্দে গান গাইতে পারো না? हमने बहाने से चुपके जमाने से पलकों से पर्दों में घर भर लिया, तेरा सहारा मिल गया है जिंदगी
লা 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 লা। পারো বটে। তা পার্টি দেবে বললে? হ্যাঁ, 4 বছর পর ছেলে বৌমা আসছে, সঙ্গে নাতি। নাতি এই প্রথম দেশে আসছে, তো পার্টি কোনো ব্যাপার হলো? যাক, ও এইমাত্র ফোন করেছিল সুস্মিতা। এখন যাদের জন্য পার্টি তারা এলেই হলো। আসবে না মানে? ফোন এলো বলে। বুলটুবাবু নিজের দেশে আসবে, ঠাম্মা দাদুর কাছে। আর দিল্লিতেই তো কত লোক। তবে সম্ভব হলে ম্যান্ডেলের বাড়িতে সরস্বতী পুজোতেও যাবে। রাইট, ওর তো 2 বছর বয়স হলো, তাহলে হাতে খড়ি ওখানেই। তোমার বৌমা অ্যালাউ করবে তো? যখন বুলটু হলো গেলাম বেলজিয়াম, তখন বাড়ির নিয়ম কিছু মানতে দিয়েছিল? আরে রিল্যাক্স রিল্যাক্স, ওখানে কত হ্যাপা, কত কড়াকড়ি। মনে নেই নার্স এলো বাড়িতে দেখতে ঠিকঠাক আলো টালো পাচ্ছে কিনা নিউবর্ন। হ্যাঁ, কাজল পরানো দেখলে হয়তো রিপোর্টই করে দিত। আর হাতে খড়ি না হলে গুহবাড়ির নাম রাখবে কি করে? বর্দা দেবে হাতে খড়ি, ব্যাস ডজনখানেক ইঞ্জিনিয়ার ডাক্তারের দলে আরেকটা নাম জুড়ে যাবে। তোমাদের বাড়ির মেয়েদের হাতে খড়ি হতো না? আমাদের জেনারেশনে হতো তো, তাদেরও নাম যশ দেখছো তো। তোমার বৌমা তো এসব কিছুই মানে না, তারও তো ডিগ্রি কিছু কম নয়। আরে এক্সেপশন প্রুভস দ্য রুল। এ কি তোমার বন্ধু সুস্মিতার পুত্রবধূ যে ঘরে বসে কড়াইশুঁটির কচুরি করবে আর অমুক ব্রত তমুক ব্রত করবে? হ্যাঁ, আমার বৌমা ক্যালকাটা ইউনিভার্সিটি জিওগ্রাফির ফার্স্ট ক্লাস ফার্স্ট। কেন যে খালি তুলনা করো? এক একজন এক এক রকম। সুস্মিতার বৌমার রান্নার ভক্ত তো তুমিও, ওর সঙ্গে হিস্ট্রি নিয়ে সবচেয়ে বেশি গল্প তো তুমিই করো। সুস্মিতাদের বাড়িতে ব্রতর চল আছে তাই করে, কিন্তু কোনো ব্যাকওয়ার্ডনেস তো দেখি না, ন্যাকামিও নেই। আর যে বাড়িতে কোনো দরকার নেই চাকরির, সে বাড়ির বউ যদি চাকরি না করে তাহলে কি এসে গেল? বরং একজন বেকারের চাকরিটা ব্লকড হলো না। তবে হিস্ট্রি নিয়ে পড়লেও বোঝা যায় তেমন কিছু জানে না। অবশ্য দিল্লিতেই বা কটা লোক কী জানে? হ্যাঁ, আমাদের কলিগ ছিল প্রবীণ, সিএ, আবার সিএসে নাকি টপার নাকি ঘন্টা। একবার কথায় কথায় হেলেন অফ ট্রয়ের কথা বলেছি তো দেখি লজ্জা পাচ্ছে। হ্যাঁ, অফিস মে কিউ হেলেন কা নাম লেতে হো। তারপরে বুঝলাম ব্যাটা হেলেন বলতে ওই হিন্দি সিনেমার ভ্যাম্প হেলেনকে চেনে, ইলিয়াডের নামই শোনেনি। তারপর আরেকটা ছিল ওই কি বলে, আরে সিভিলের রোহিত ধিংড়া। মদনলাল ধিংড়ার নাম জানে না, বলে হাম সিভিল ইঞ্জিনিয়ার হ্যায়, হিস্ট্রি নাহি পাতা। ইডিয়েট। ওই তো সবে ধর নীলমণি একটা ধিংড়ার নাম আছে ইতিহাসে, সেটা জানবি না? অতি দর্পে হত লঙ্কা। বাঙালির বিদ্যা বুদ্ধি নিয়ে বড়াই করার মতো আর কিছু নেই, বুঝলে? নাও চা নাও, এগলেস কেক বানিয়েছিলাম, খাও। এগলেস? সোনার পাথর বাটি। আজ আবার লাঞ্চে মাংসের বদলে ওই সয়াবিন খাওয়াবার ধান্দা করনি তো? তবে শোনো, 1 ইঞ্চি জমিও কেউ কোথাও ছেড়ে দেয়নি। পাঞ্জাবি বলো আর কান্নাডিগা, তামিল বা মারাঠি, কি কট্টর রিজিওনালিজম এদের। আর তার উপর রিজার্ভেশন তো আছেই, তাই কাঁকড়া বাঙালির লেগ পুলিং। এসব সামলে আমাদের মতো যারা সর্বভারতীয় ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়ায়, তারা না কারুর পরোয়া করে আর না কারুর জন্য বেশি সফট ফিলিং থাকা উচিত। আমাদের জেনারেশন অবধি বাঙালি সত্যি বিদ্যাবুদ্ধির চর্চা করেছে, ভূভারতে সে অপরাজেয় ছিল, তাই বড়াই করব। কারুর জন্য সফট ফিলিং থাকতে নেই, বেশ তো। কা তব কান্তা কাস্তে পুত্রা, বাড়ির লোকের জন্য টান থাকতে নেই। গেল এতগুলো কথা বললাম, তার মধ্যে পিক আপ করলো গিয়ে ঠিক ওই হাফ সেন্টেন্সটা। আজই একটা পোস্ট পেলাম, WHO ডিরেক্টর নাকি টুইট করেছে, ভ্যাকসিন এলেও করোনা যে হবে না তা গ্যারান্টিড নয়। একজন রিটুইট করেছে, হাত ধুলে সেফটি শিওর নয়, মাস্ক স্যানিটাইজারেও নয়, এখন ভ্যাকসিনেও করোনা থেকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ না। বলি এটা হু মানে ওয়ার্ল্ডে WHO না ওয়াইফ? ভেরি পুয়ার জোক, জমল না। এই দরজায় কেউ এসেছে নব। কন? ও, এ তো কৃষ্ণা, সবজি দেয়। রুকো আতি হুঁ। তুমি আবার কবে থেকে এর সবজি নেওয়া ধরেছো? দাঁড়াও বলছি। আরে কি বলবো তোমায়, জানো কি খারাপ লাগে, এত ব্রিলিয়েন্ট ছেলেটা ওর বাবা গ্যারেজে লাগিয়ে দিয়েছে, পড়াশুনো বন্ধ, অথচ পড়লে শিওর ও একটা ভালো জায়গায় চলে যেত, ফ্যামিলিকেও দাঁড় করিয়ে দিতে পারতো। অনেক কষ্টে ওর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে ওকে স্কুলে পাঠাচ্ছি, শুধু ও এই সকালবেলাটা একটু লালজিকে সবজি বেচতে হেল্প করে দেয়।
ও মাই গড, তুমি আবার সেই ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছ নব? কেন? বাচ্চাগুলো তোমাকে ভয় পায় বলে আজ বাড়িতে ঢোকেনি পর্যন্ত, নিচে পার্কে বসে আছে। কত ব্রাইট ওরা, তুমি একদিন দেখো। তোমার ক্যালিবারের কেউ যদি একটু সময় ওদের দেয় না, তাহলে ওরা কেউ, দেশের কেউ না কেউ অন্তত মানে গর্ব হতে পারে। ছাই হবে। কেন যে এসব ভস্যে ঘি ঢালা? কেন এসব বেকার খাটনিতে টাইম আর হেলথ নষ্ট করবে নব? বেকার কেন হবে? তোমার বাড়িতেই তো বলে বিদ্যার চেয়ে দামি কিছু নেই, শিক্ষাদানের চেয়ে বড় দান নেই। দেখো, তুমি যেমন এখনো ফিট, টেনিস খেলো, কনসালটেন্সি দাও, তেমনি আমিও এখনো ফিট আছি ফিজিক্যালি, মেন্টালি। যেটুকু পড়াশুনো করেছি, তোমাদের বাড়ির বউ হতে হলে তো সেটা লাগেই। তাতে যদি কটা গরিব বাচ্চাকে পড়াতে মানুষ করতে পারি, তাহলে এ জন্মে কিছু ভালো একটা কাজ করে যেতে পারলাম তো, বলো? এতেই আমি ভালো থাকবো। মাই ফুট, ওয়াই শুড ইউ নব? এত ট্যাক্স দিচ্ছি, এনাফ, উই আর ডুইং এনাফ ফর সোশ্যাল ওয়েলফেয়ার। আর ধরো দুদিন বাদে ছেলে বউ নাতি আসছে, ওদের নিয়ে আমরা বাড়ি যাব বা ঘুরতে যাব, বা হোয়াই নট বেলজিয়াম গিয়ে থাকবো। ওয়াই শুড ইউ গেট ইউর সেলফ ব্লকড? আর এদের মানুষ করবে ভাবছো? কি রিটার্ন দেবে এরা? মোর ওভার, হ্যাঁ, রিজার্ভেশন আছে তো, লেট দ্য গভর্নমেন্ট টেক কেয়ার অফ দেম। কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল, স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি। শুধু সরকারের উপর কেন ছাড়বো শুনি? উপায় থাকতে আমি আমার দায়িত্ব কেন পালন করব না? আমার যদি এতেই আনন্দ হয়, তাহলে কেন আপত্তি করবে? রিজার্ভেশন পলিসিতে কি এদের মতো আসল নিটিদের কোনো লাভ হয় মনে করো? আর হ্যাঁ, প্রথমত, কে রিটার্ন দিল না তা আমি দেখব না। আমার কাজ আমি করে যাব, তুমি সাপোর্ট করলে খুশি হব। আর দুই, যাদের জন্য আমরা সারা জীবন করি, সব সময় করি, তারা সবাইকে রিটার্ন দেয়? কিন্তু নব, এরকম একটা প্যান্ডেমিক যখন চলছে, ওদের ডাকছি, দেখে নাও কীরকম পরিষ্কার থাকছে ওরা। রোজ ধোয়া মাস্ক পরে আসে। জানো, এই হাত ধোয়াধুয়ি শেখার পর ওদের কারো সর্দি কাশি বা পেট খারাপ হচ্ছে না। এই এই নোটিফিকেশনের আলো জ্বলছে, ফোন নিশ্চয়ই ওদের। হ্যাঁ, বলো সুলগ্না। হ্যাঁ, আমরা ভালো, তোমরা কেমন? বুলটু, আচ্ছা, কবে? ও আচ্ছা আচ্ছা, সে কি, কেন, তাই নাকি? কই টিটো, বল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বাবাকে দিচ্ছি, বলে দে। নাও ফোন ধরো। কি আচ্ছা আচ্ছা করছো? ঠিক করে জানবে তো ফ্লাইট ডিটেলস? হ্যাঁ বল বাবা। ও সুলগ্না, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমরা ভালো, তোমরা দাদু ভাই? হ্যাঁ, কবে হ্যাঁ, সে কি, কেন ছুটি নেই? ওয়ার্ক ফ্রম হোম তো। হ্যাঁ টিটো বল। ছুটি নেই, আলাস্কা ক্রুইজ, হেভি ডিসকাউন্ট। বেশ ঠিক আছে, দেখি লেট সামারে যেতে পারি কি না। ওকে, বাই বাই। আমি জানতাম আমি এরকম হবে। কী রে বাবা, প্রথমে বললো অফিসের ছুটি নেই, শেষে বলছে হেভি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আলাস্কায় ক্রুইজে ছুটি কাটাতে। 4 বছর হয়ে গেল। দেখো, তুমিও বিদেশে পড়েছো, চাকরি করেছো, প্রতিবার নিয়ম করে দেশে এসেছো কিনা বলো? আহা, আরে এদের ব্যাপার আলাদা, অনেক বেশি চাপ। তাছাড়া আমি যেসব সামান্য গিফট আনতাম, সেই জন্য যে কত লোক অপেক্ষা করে আর থাকতো। পাড়ার ক্লাবে 1 কার্টন 555 সিগারেট এনে দিতাম, আর কি খুশি যে হতো সবাই। আর ছেলে বউকে আড়াল করো না তো। সুস্মিতার বৌমা অন্তত এমন ন্যাকামো করে মিথ্যে বলে না। বুলটুকে দেখতে পাবো না, এটাই খারাপ লাগছে। লেট সামার। আর তখন যদি তাদের কাজের চাপ বাড়ে, স্বাগত কিনা জেনে তবেই ফ্লাইটের টিকিট কেটো, এ আমি বলে রাখলাম। তবে আমি আগেই জানতাম এরকম হবে। তুমিই দেখো, আজীবন ছেলেকে নিয়ে বড়াই করে গেলে কি রিটার্ন পাচ্ছ। আবার আড়াল করার চেষ্টা করো না। তুমি বাড়ির অনেক ছেলের মধ্যে একজন হয়েও বাবা মাকে দেখতে দৌড়ে আসতে, আর এ তো আমাদের একমাত্র সন্তান, তার মধ্যে ন্যূনতম টানটাও থাকবে না।
আরে সুলগ্নাও তো বাপ মার একমাত্র সন্তান, তাদের কথাও কি ও ভাবছে না? এই চাকরির চাপ, বোঝো না কেন? আমাকে আর বুঝিও না তো। তুমি যে লেভেলের কাজ করেছো, বলতে চাও ওদের কাজ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তোমার শেষদার ছেলেমেয়েরা ফি বছর আমেরিকা থেকে 20-22 ঘন্টা জার্নি করে আসছে কি করে? তারা ফেলনা কাজ করে। তোমার ছেলের তো মাত্র 7 না 8 ঘন্টার ফ্লাইট। আমার ছেলে শুধু তোমার নয়, মায়ের নেওয়াটাই তো ছিল। অবশ্য এখন লয়্যালটি পাল্টেছে। ঠিক বুঝেছ এবার। তবে আমি খুব একটা ফাঁকে নেই। যাদের কাছে কোনো এক্সপেকটেশনস নেই, তাদের 2-1টাকেও যদি মানুষ করে দিতে পারি, জীবন সার্থক হয়ে যাবে। ওরা হয়তো রিটার্ন দিলেও দিতে পারে। মানে তুমি কি ইসলাম চিলড্রেনদের কথা বলছো? এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি পাবে বলছো? তুমি ওই হিসেব নিকেশ করো গে। লাঞ্চের সময় হয়ে গেছে কিন্তু। আরে এই সোয়েটার নিয়ে আবার কেন বসলে? যার জন্য বোনা সে তো আসছে না। শোনো, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। তোমাকে তখন বলিনি এ সোয়েটারটা না বুলটুর জন্য বানাচ্ছি না, সুলগ্না হাতে বোনা বা করা জামা কাপড় পছন্দ করে না, এটা প্রভার ছোট মেয়ের জন্য বানাচ্ছি। সেদিন সঙ্গে নিয়ে এসেছিল, নাক দিয়ে শিকনি গড়াচ্ছে, প্রায় খালি গা, কিন্তু কি মিষ্টি যে দেখতে। প্রভা মানে যে ঝাড়পোঁছ করে? ইনক্রেডিবল, ইনক্রেডিবল, হ্যাটস অফ টু ইউ। হ্যাঁ, ভাত ঠান্ডা হচ্ছে, স্নান করে এসো। আচ্ছা, আমি স্নান করতে করতে ভাবছিলাম, ধরো আমার তো কিছু সময় বেঁচেই যায়, মানে বলো বলো, কি বলছিলে বলো। ভাত দেবো আরেকটু? না, যা বলছিলাম কি জানো, হ্যাঁ, ধরো এই কনসালটেন্সি, ক্লাব এসবের ফাঁকে আমার তো সময় কিছুটা বাঁচেই। দুপুরে আমি ঘুমোই না। তোমার যদি সুবিধে হয়, মানে ওই ইসলাম চিলড্রেনদের, না দে আর জাস্ট কিডস, ওই কৃষ্ণা টাইপের ছেলেদের আমি ম্যাথস, সায়েন্স এসব তো পড়িয়ে দিতেই পারি। তুমি পড়াবে? কি দারুণ হবে। তবে ওদের না ওই ইসলাম চিলড্রেন এসব না বলে বাচ্চাদের বলো, দেখবে কত ভালো লাগবে। কৃষ্ণার মতো কয়েকজন আছে জানো, যারা নিডি অথচ মেরিটোরিয়াস। আর হ্যাঁ, তাদের কিন্তু ওই রিজার্ভেশনের বেনিফিট নেই। কাজেই তুমি একটু যদি ওদের মতো করে পড়াও না, দারুণ হবে ব্যাপারটা। ডান, ফ্রম টুমরো ক্লাবের ইভিনিং অ্যাটেন্ডেন্সটা পাল্টে আসবো আজ। গুড মর্নিং সুস্মিতা, নবনীতা বলছি রে। খারাপ খবর জানিস তো? আচ্ছা, ও বলে দিয়েছে? তবুও পার্টি হবে বলেছে ক্লাবে? তোকে দায়িত্ব দিয়েছে বাচ্চাদের নাচ শেখাবার জন্য? কি, আমার ক্লাসের বাচ্চাদের জন্য পার্টি? সত্যি? বাপ রে, কি বলছিস? বদলে গেছে? তাই যেন হয় রে, তাই যেন হয়। এই শোনো, 1 সপ্তাহ তো হলো কৃষ্ণাদের পড়াচ্ছ, কেমন লাগছে গো? দিব্যি, সব মনে পড়ে যাচ্ছে, আর ওরাও না পারবে। আরে টিটোর ফোন তো। হ্যাঁ টিটো, বল বল। হ্যাঁ, T3-তে এই ল্যান্ড করেছিস? তাহা ওই আলাস্কা? মিথ্যে? ও ও ও সারপ্রাইজ। ও দেখো কাণ্ড, আমি আসছি নিতে। দেখো পাগলা ছেলের কাণ্ড। না না না, কোনো অসুবিধা নেই বাবা, তোরা লাগেজ নিয়ে বেরোতে বেরোতে আমি পৌঁছে যাব। তৈরি হচ্ছি, টকটু মাম্মা। নব, এই টিটোরা দিল্লি এয়ারপোর্টে, আমি ওদের নিতে যাচ্ছি, টক টু দেম। আর হ্যাঁ, ওই কৃষ্ণাদের বলো এবেলা নয়, ও বেলা পড়াবো। লা 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 লা। কি রে টিটো, সারপ্রাইজ দেবার অভ্যেসটা গেল না বল? বুলটু বাবু ঠিক আছে তো? সুলগ্না, থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস কেন? একটা স্বার্থপর দৈত্যকে তুমি বদলে দিতে হেল্প করেছো।
আমি নন্দিনীকে ডেকে নেব, ও আমাদের অনুষ্ঠানটা শেষ করবে একটা গান দিয়ে। কৃষ্ণ কোলে আমি তারে বলি, কৃষ্ণ কোলে আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কোলে আমি তারে বলি, কৃষ্ণ কোলে আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কোলে আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের খেতে খেলে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলে মেকা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানি সেই মেয়ে। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কোলে আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসে নামে তমল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কোলে আমি তারে বলি, কৃষ্ণ কোলে আমি তারে বলি। আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলে ময়না পাড়ার মাঠে। ও কালো মেঘ, কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস। লজ্জা পাবার পাইনি অবকাশ, মাথার পরে দেয়নি তুলে বাস।
লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে